প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যারা এনইপি সিস্টেমের 11-এর ছাত্রছাত্রী আছো, অতএব যারা 2024-এর ক্লাস 11-এ পড়ছো, 11-এ ভর্তি হয়েছো বা ভর্তি হবে, তাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ধরে আমি রাষ্ট্রবিজ্ঞানের টপিকগুলো আলোচনা করব। তো অলরেডি আমি একটা ভিডিও আপলোড করার পরেই বা দুটো ভিডিও যখন আপলোড করেছিলাম, তারপরে আমি দেখলাম যে ছাত্রছাত্রীরা আমাকে ফোন করে জানাচ্ছে যে স্যার আমাদের তো আসলে শর্ট কোশ্চেন হবে, শর্ট কোশ্চেনের মানে এমসিকিউ কোশ্চেনে আমাদের পরীক্ষা হবে, তো আপনি যদি আমাদের এমসিকিউ করে একটু আলোচনাটা করেন। এ প্রসঙ্গে বলে রাখি, দেখো এমসিকিউ যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। মানে এমসিকিউ বড় প্রশ্নর সাজেশন করা যায়, বড় প্রশ্নের কোনটা পড়বে কোনটা পড়বে না বলা যায়। এমসিকিউ কিন্তু একদম ভেতর থেকে প্রশ্নগুলো আসে, ছোট প্রশ্নগুলো। অতএব এমসিকিউ ঠিকঠাক পড়তে গেলে তোমাদেরকে টপিকটাকে খুব ভালো করে জানতে হবে। এর জন্যে বলবো যে আমি তোমাদের যেটা করব, প্রথমে সব টপিকগুলোকে একটা ধারণা দেব, আলোচনা করব। তারপরে যেটা করব যে আমি তোমাদের প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের ছোট প্রশ্ন আসে সেগুলো আরও একবার আলোচনা করব। মানে একটা ভিডিওতে যদি আমি বড় প্রশ্ন আলোচনা করি, আবার যদি একটা ভিডিওতে আমি ছোট প্রশ্নগুলো আলোচনা করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের একটু বিরক্ত লাগবে। তাই আমি প্রথম যেটা করি, প্রত্যেকটা টপিককেই আমি ডিসকাশন করি, আলোচনা করি, এবং তারপরে আমি প্রত্যেকটা টপিক থেকে কত রকমের প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমি আজকের এই তোমাদের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের এটা 3 নম্বর ভিডিও আমার। এর আগে আমি দুটো ভিডিও ছেড়েছি, এই দুটো ভিডিও তোমরা একটু দেখে নেবে। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো, এই যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা, এটা কিন্তু একদিনের আজকের নয়। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই বর্তমান অবস্থায় পৌঁছেছে। তাই বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজ নিজ উপলব্ধির মধ্য দিয়ে রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করেছে এবং রাষ্ট্রের সংজ্ঞা কোনো একটা জায়গায় মানে এরকমভাবে কেউ বলতে পারে না যে এটাই রাষ্ট্রের সংজ্ঞা, আর কোনো রাষ্ট্রের সংজ্ঞা নেই। এবং এ প্রসঙ্গে বলতে গিয়ে বলা যায় যে অধ্যাপক সুলজে, আরও একবার নামটা বলি, অধ্যাপক সুলজে, দন্তস্বহস্যউ ল বর্গীজয় একার, সুলজে বলেছিলেন যে আজ পর্যন্ত যতজন রাষ্ট্রবিজ্ঞানী জন্মেছেন তারা প্রায় প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞানের একটা করে সংজ্ঞা দিয়েছেন এবং একটা সংজ্ঞার সঙ্গে আর একটা সংজ্ঞার কিন্তু কোনো রকম মেলেনি। এবং তারপরে আমরা একালের রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টার্ন তার দেওয়া তথ্য থেকে আমরা জানতে পারি যে এখনও পর্যন্ত রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। এখন আমরা যদি এই 145টা সংজ্ঞা পড়ি আর 145টা সংজ্ঞার একজনের সংজ্ঞার সঙ্গে আর একজনের রাষ্ট্রের সংজ্ঞা মেলেনি, তাহলে তো আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা পড়তে গিয়েই পাগল হয়ে যাব। আমি প্রথমের ক্লাসেই বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাকে জটিল বলা হয়। এখন যদি কেউ প্রথমেই বলে যে এই রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কেই বলেছে, ওই রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কেই বলেছে, সত্যি আমরা পাগল হয়ে যাব। আমি এখান থেকে মোটামুটি 3টে সংজ্ঞা উল্লেখ করব এবং তার মধ্যে তোমাদেরকে বলে দেবো যে তোমরা কোন সংজ্ঞাটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। দেখো, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা যাকে বলি, রাষ্ট্রবিজ্ঞানের একেবারে মানে রাষ্ট্রচর্চার বা শুরুর দিকে যিনি রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেছিলেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি রাষ্ট্র সম্পর্কে কী বলছেন? তিনি রাষ্ট্র সম্পর্কে বলছেন যে রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। আরও একবার বলি, রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে। এখন আমরা যখন জীবনযাপন করি, আমাদের জীবনযাপনের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তাই পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য, স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য, মানে যে প্রতিষ্ঠানে থেকে আমরা পুরোপুরিভাবে আমাদের যা প্রয়োজন সেগুলো মেটাতে পারবো, আমরা স্বয়ংসম্পূর্ণভাবে থাকতে পারবো, আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারবো, এই নিজেদের পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ সংগঠনের মানে
মানে জীবনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার এবং কয়েকটি গ্রামের সমষ্টি, তাকে আমরা রাষ্ট্র বলি। এবারে আমরা দেখব ষোড়শ শতকের ফরাসি দার্শনিক বোঁদা। ষোড়শ শতকের ফরাসি দার্শনিক বোঁদা তিনি কি বলছেন? তিনি বলছেন, তিনি অবশ্য আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। বোঁদার বক্তব্যটা কি? তিনি বলেছেন যে রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সংঘ বা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত। আরও একবার বলি, রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সংঘ যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে আমরা দেখব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অধ্যাপক গার্নার কি বলছেন? অধ্যাপক গার্নার সংজ্ঞাটি অবশ্য সর্বাধিক গ্রহণযোগ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেছেন যে রাষ্ট্র হলো নির্দিষ্ট এক ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থায়ীভাবে বসবাসকারী এমন এক সংখ্যাধিক জনসমাজ যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণভাবে মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি অধিবাসীদের প্রায় সকলেই স্বভাবগত আনুগত্য স্বীকার করে। এই সংজ্ঞাটাকে যদি একটু ব্যাখ্যা করে বলি, আমি তো লাইন বাই লাইন বলে গেলাম। অধ্যাপক গার্নার কি বলছেন? যে রাষ্ট্র হলো নির্দিষ্ট এক ভূখণ্ডের অন্তর্ভুক্ত স্থায়ী বসবাসকারী। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম। রাষ্ট্র হচ্ছে একটা নির্দিষ্ট তার ভূখণ্ড থাকবে এবং সেখানে স্থায়ী বসবাসকারী সংখ্যাধিক জনসমাজ, অর্থাৎ সেখানে স্থায়ী বসবাসকারী কিছু জনসমাজ থাকবে, অর্থাৎ জনসমষ্টি থাকবে, এবং যে জনসমষ্টি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণভাবে মুক্ত, অর্থাৎ বহিঃশক্তি মানে বাইরের কোনো শক্তি যে জনসমাজকে নিয়ন্ত্রণ করবে না, যেখান থেকে জনসমাজ মুক্ত থাকবে এবং যার একটি সুসংগঠিত সরকার আছে এবং পুরো জনসমষ্টিটাকে চালাবার জন্য একটা সুসংগঠিত সরকার আছে এবং যে সরকারের প্রতি অধিবাসীদের প্রায় সকলেই স্বভাবগত আনুগত্য স্বীকার করে। এবং সরকারের প্রতি যদি আনুগত্য স্বীকার জনগণ না করে তাহলে সেই সরকারটা চলতেও পারবে না। এবং এই সংজ্ঞাটা কেন সর্বাধিক গ্রহণযোগ্য বলি, এই গার্নারের সংজ্ঞাটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে তোমরা রাখবে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের সংজ্ঞা হিসেবে গার্নার কি বলেছেন, এই প্রশ্নটা অনেক সময় আসে। এখন আমরা যদি পরবর্তী সময় যখন রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো পড়বো না, তখন এই গার্নারের সংজ্ঞাতেই যে কথাগুলো বলা আছে সেই কথাগুলোই রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। তাই ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু গার্নারের সংজ্ঞাটা খুব ভালো করে পড়ে নেবে। আমি গার্নারের সংজ্ঞাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে গার্নারের সংজ্ঞাটা কিন্তু মনে করবে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যটা যখন তোমরা পড়বে তখন দেখবে যে এই গার্নারের সংজ্ঞাতে যা কিছু বলা আছে সেটাই আসলে রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবারে দেখব আধুনিককালে আর একজন বলবো না, আর এক দল রাষ্ট্রবিজ্ঞানী, সমাজতাত্ত্বিক বললেও ভুল হবে না, মার্ক্সবাদীরা। এই মার্ক্সবাদীরা তারা রাষ্ট্রকে কীরকমভাবে দেখেছেন? মার্ক্সবাদীরা একদম এক কথাই বলছেন, রাষ্ট্র হলো এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীকে শোষণের হাতিয়ার। তার মানে মার্ক্সবাদীরা পরিষ্কারভাবে যেটা বলতে চাইছেন যে আসলে একটা শ্রেণী আর একটা শ্রেণীকে কি করে শোষণ করবে, সেই শ্রেণী শোষণের যন্ত্র মাত্র হচ্ছে রাষ্ট্র। এখান পর্যন্ত গেল আমাদের রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে। আমি 4 জনের রাষ্ট্রের সংজ্ঞার কথা বলেছি। একটা হচ্ছে অ্যারিস্টটলের সংজ্ঞার কথা বলেছি, আমি তারপরে বলেছি দার্শনিক বোদার সংজ্ঞা, তারপরে বলেছি গার্নারের সংজ্ঞা এবং তারপরে বলেছি মার্ক্সবাদীরা তারা রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছে। আমি এই 3টে সংজ্ঞাকে খুব ভালো করে মনে রাখতে বলবো। একটা হচ্ছে অ্যারিস্টটল কি বলেছেন, 2 নম্বর হচ্ছে গার্নার কি বলেছেন এবং মার্ক্সবাদীরা কি বলেছেন। এইবারে আমরা দেখব যে একটা রাষ্ট্র হতে গেলে, এই একটা রাষ্ট্রের
কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলব। এখন দেখো, এই রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে মূলত 4টে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়, যদি অবশ্য আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা অতি সম্প্রতিকালের রাষ্ট্রবিজ্ঞানীরা তারা আরও কয়েকটা 3টে উপাদানের কথা উল্লেখ করে। প্রথম আমি এই 4টে উপাদানের কথা বলি। একটা হচ্ছে জনসমষ্টি অর্থাৎ জনগণ, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার এবং 4 নম্বর হচ্ছে সার্বভৌমিকতা। এই 4টে বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো একটা বৈশিষ্ট্য না থাকে তাহলে আমরা সেই প্রতিষ্ঠানটাকে রাষ্ট্র বলতে পারবো না। কিন্তু এরপরেও সাম্প্রতিককালে কিছু রাষ্ট্রবিজ্ঞানী তারা বলছেন যে স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ, এই 3টে বৈশিষ্ট্য থাকা দরকার আছে। এখন প্রথম যে 4টে বৈশিষ্ট্যের কথা বললাম, এই 4টে বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে জনসমষ্টি, 2 হচ্ছে বললাম নির্দিষ্ট ভূখণ্ড, 3 বললাম সরকার এবং 4 বললাম সার্বভৌমিকতা। এই 4টে বৈশিষ্ট্যকে আমরা একটু সংক্ষেপে দেখে নেব। এবং আমি আবারও বলি একটা কথা, যে শর্ট কোশ্চেনে পাস করে যাব, এমসিকিউ প্রশ্নে পাস করে যাব, অতএব আমি বিষয়টা জানবো না, এই চক্রে কিন্তু পড়বে না। এটা কিন্তু অনেকেই তোমাদেরকে বলবে, হ্যাঁ, যে শর্ট কোশ্চেন তো কী দরকার আছে এত ইলেবোরেট শোনার, এত ভালো করে পড়ার, এত কষ্ট করে পড়ার, এটা চক্রে পড়বে না। দেখো, তোমরা যখন মোবাইল ঘাঁটো না, তখন দেখবে তোমরা অনেক রকম রিল, অনেক রকম গান, অনেক রকম বিভিন্ন বিষয় শোনো। তখন যদি তোমরা তোমাদের এই পাঠ্য বিষয়টাকে একটু শুনে নাও, তাহলে দেখবে তোমাদের এই গল্প শোনার মধ্য দিয়ে কিন্তু কখন পড়াটা হয়ে গেছে তোমরা নিজেরাই জানবে না। 4টে বৈশিষ্ট্য আবারও একবার বলি। 1, জনসমষ্টি, অবশ্যই জনসমষ্টি দরকার। 2 কি নির্দিষ্ট ভূখণ্ড, এই জনসমষ্টি যেখানে বসবাস করবে। 3 কি সরকার পুরো ব্যবস্থাটাকে চালাবে। আর 4 কি সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের একটা নিজস্ব চূড়ান্ত ক্ষমতা। এইটাকে আমি একটা একটা করে ব্যাখ্যা করি। একটা হচ্ছে জনসমষ্টি। দেখো, রাষ্ট্র মানুষের প্রয়োজনে তৈরি করা একটা প্রতিষ্ঠান। এমন নয় যে রাষ্ট্রের প্রয়োজনে মানুষ। ফ্যাসিবাদীরা অবশ্য বলে যে রাষ্ট্রের প্রয়োজনে মানুষ, সেটা অন্য কথা, সেটা এখন আলোচনা না করাই ভালো। কিন্তু আমরা জানি যে রাষ্ট্র মানুষের প্রয়োজনে মানুষের তৈরি করা একটা প্রতিষ্ঠান। অতএব সেই রাষ্ট্র ব্যবস্থায় সেখানে মানুষ থাকবে না এটা হতে পারে না, মানুষ থাকবেই। তাহলে যদি এরকমটা হতো যে একটা জনগণহীন, জনসমষ্টি শূন্য এলাকা, সেটা কিন্তু রাষ্ট্র নয়। যদি সেটা হতো তাহলে নির্জন দ্বীপ, জনমানব শূন্য মরুভূমি, সেখানে রাষ্ট্র গঠিত হতে পারে না। কারণ সেখানে মানুষই নেই, তো কাকে নিয়ে রাষ্ট্র তৈরি হবে? কারণ মানুষের জন্যে তো রাষ্ট্র। প্রসঙ্গক্রমে এটা বলা যায় যে জনসমষ্টি বলতে কতগুলি বিচ্ছিন্ন মানুষের সমাহার বোঝায় না। এর জন্য দরকার একটা যৌথ চেতনা, মানে একটা পুরো গোষ্ঠী, একটা জনগোষ্ঠী যাদের মধ্যে একটা যূথবদ্ধ চেতনা থাকবে, যৌথ চেতনা থাকবে, যাদের স্বার্থটা একই ধরনের হবে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টির প্রয়োজন, কিন্তু এই জনসমষ্টির আয়তন কীরকম হবে এইটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। প্লেটো এবং অ্যারিস্টটল তারা তাদের গ্রিক রাষ্ট্রচিন্তায় তারা বলছেন যে একটা রাষ্ট্রের জনসংখ্যার পরিমাণ হবে 5 থেকে 10,000-এর মধ্যে, এটাই থাকা বাঞ্ছনীয়। কেন? তারা মনে করে যে জনসমষ্টি যদি কম হয় তাহলে একটা সুশাসন দেওয়া যাবে, কিন্তু জনসংখ্যা কম হলে সেখানে তাদের বক্তব্য যে সেখানে তাদের যথেষ্ট শাসন ব্যবস্থা, যথেষ্ট তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের প্রয়োজনটা সহজে মিটবে। কিন্তু যদি জনসংখ্যা খুব বেশি হয় তাহলে সেখানে সরকার জনগণের চাহিদা মেটাতে পারবে না, তার ফলে দারিদ্র্য আসবে, অপুষ্টি আসবে, অশিক্ষা আসবে, বেকারত্ব আসবে, সব চাহিদাগুলো মেটাতে পারবে না। তবে যদিও আমরা এটা দেখতে পাই যে বর্তমান দিনে যেমন ছোট ছোট রাষ্ট্র আছে অনেক কম জনসংখ্যা, তেমন কিন্তু অনেক 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 বৃহৎ শক্তিশালী রাষ্ট্র কিন্তু আছে। যেমন আমরা ছোট রাষ্ট্র হিসাবে আমরা যেমন বেলজিয়াম, হল্যান্ড, সুইজারল্যান্ডকে দেখি, তেমনি বর্তমানে কিন্তু আমরা চীন, ভারতের মতো দেশকেও কিন্তু যথেষ্ট বৃহৎ জনসংখ্যার রাষ্ট্র আমরা দেখতে পাই। 2 নম্বর পয়েন্ট যেটা আছে নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, শুধু জনগণ থাকলেই হবে না,
যে জনসমাজের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই, সেই জনসমাজের কোথাও স্থায়ীভাবে বসবাস করে না, তারা কখনোই রাষ্ট্র গঠন করতে পারে না। একটা জনসমাজ সে হয়তো আজকে এখানে 2 মাস আছে, আবার অন্য জায়গায় 2 মাস রয়েছে, আবার অন্য জায়গায় 2 মাস রয়েছে, এটা তাহলে সেখানে সেটা রাষ্ট্র তৈরি কোনোভাবে হতে পারে না। যেমন আমরা এটা বলতে পারি যে এই কারণে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে বেদুইনদের মতো যারা ভ্রাম্যমান যাযাবর জাতি, তাদের কিন্তু কোনো রাষ্ট্র নেই। আবার প্যালেস্তাইনে একটা অংশে স্থায়ীভাবে বসবাস শুরু করার আগে পর্যন্ত ইহুদি জাতি কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি। তাহলে যখন কোনো জনগোষ্ঠী একটা এলাকায় স্থায়ীভাবে বসবাস করবে এবং তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, অতএব একটা জনসমষ্টি যদি একটা ভূখণ্ডের অধিকারী না হয় তাহলে সেটা রাষ্ট্র হবে না। এখন এই নির্দিষ্ট ভূখণ্ডটা কতটা বৃহৎ হবে, মানে বৃহৎ হবে না ছোট হবে, এই নিয়েও আবার যথেষ্ট প্রশ্ন আছে। যেমন ফরাসি দার্শনিক জ্যাঁ-জ্যাক রুসো, তিনি ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষপাতী। আবার উল্টো দিকে জার্মান দার্শনিক টিটসকে তিনি রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলছেন। কারণ তিনি বলছেন যে রাষ্ট্রের যদি ভূখণ্ড ছোট হয় তাহলে সেই রাষ্ট্র দুর্বল হবে, সেই রাষ্ট্র বৃহৎ শক্তিশালী হবে না, সেই রাষ্ট্রকে খুব সহজেই আক্রমণ করবে। আবার এটাও ঠিক, মানে আয়তনে ক্ষুদ্র হলেই যে কোনো রাষ্ট্র সে স্বয়ংসম্পূর্ণ হবে না, সে শক্তিশালী হবে না, এটা কিন্তু নয়। কারণ সেই ভূখণ্ডের জনগোষ্ঠী যদি এরকমটা হয় যে খুব সচেতন, শিক্ষিত, বুদ্ধিমান, তারা অনেক তাদের ভাবনা চিন্তার দিক থেকে তারা যথেষ্ট কি বলবো উন্নত, তাহলে কিন্তু তারা আয়তনে ছোট হলেও, ক্ষুদ্র হলেও তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। যেমন ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, এই রাষ্ট্রগুলো তারা ভারতের চেয়ে ছোট, কিন্তু তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী, তারা কিন্তু কম শক্তিশালী নয়। এবার আমরা দেখব সরকার। আমরা দেখলাম জনসমষ্টি, একটা জনসমষ্টির দরকার। আমরা দেখলাম সেই জনসমষ্টিকে একটা স্থায়ী ভূখণ্ডে বসবাস করতে হবে, তার সীমা থাকবে, রাষ্ট্রের ভূখণ্ড থাকবে। এইবারে আমরা দেখব সরকার। এখন সরকার যদি না থাকে, মানে ঠিক ব্যাপারটা এরকম যে একটা গাড়িতে সব কিছু রয়েছে, ইঞ্জিন ভালো, গাড়ির স্ট্রাকচার ভালো, তার সিস্টেম ভালো, কিন্তু সেটাকে ভালো চালাবার জন্যে ড্রাইভার নেই, তাহলে কিন্তু সেই গাড়িটা ঠিকঠাকভাবে চলতে পারবে না। ঠিক সরকারও এরকম একটা বিষয়। রাষ্ট্রকে চালাতে গেলে, রাষ্ট্রকে মানে কি বলবো উজ্জীবিত, মানে জীবন দিতে গেলে, প্রাণ দিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে সরকার। একটা ভালো সরকারই পারে একটা ভালো রাষ্ট্রকে জনগণের কাছে ভালো করে পরিচালনা করতে। এই জন্য তাদের যেটা মূলত দরকার সেটা হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া দরকার। এই সংগঠিত করার দায়িত্ব পালন করে যে সংগঠন, তাকে বলে সরকার। সরকার সংগঠিত করবে, সরকার সংগঠিতভাবে পরিচালনা করবে, এবং সরকার হলো এমন একটি সংগঠন বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকর করে। অর্থাৎ রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা এবং সরকারের মধ্য দিয়েই রাষ্ট্রের বিমূর্ত ধারণা বাস্তব রূপ পরিগ্রহ হয়। এখন এই রাষ্ট্র ব্যাপারটার মধ্যে জনগণকে নিয়ন্ত্রণ করবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, আইন প্রণয়ন করবে, আইন কার্যকর করবে, নাগরিকের জীবন সম্পত্তি সুরক্ষিত করবে কে না সরকার। অর্থাৎ সরকারকে আমরা এক কথাই বলতে পারি, সরকার হচ্ছে রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের মালিক। এখন এই সরকার কীরকম হবে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে, এককেন্দ্রিক সরকার হতে পারে, স্বৈরাচারী শাসক হতে পারে, ফ্যাসিবাদী শাসক হতে পারে, রাজতন্ত্র চলতে পারে, রাষ্ট্রপতি শাসন চলতে পারে, রাষ্ট্রপতির সরকার চলতে পারে। সরকার বিভিন্ন রকম হতে পারে। এক একটা দেশের জনগণ যেরকম সচেতন হবে, যেরকমভাবে চাইবে, তার সরকারও সেরকম হবে। জনগণ যতটা সচেতন হয় তার উপর নির্ভর করে সরকারটা ওই দেশে কীরকম হবে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্বভৌমিকতা। এখন সার্বভৌমিকতার ব্যাপারটা ঠিক কী? রাষ্ট্রের অন্যতম একটা উপাদান হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা যদি না থাকে তাহলে কি হবে একটা রাষ্ট্রের? একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকে বলেই রাষ্ট্র তার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, নিয়ম নীতি এইগুলোকে কন্ট্রোল করে। যদি একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা না থাকে তাহলে কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়টাকে রাষ্ট্র সেভাবে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে পারে না। এবং বাহ্যিক দিক থেকেও যদি সার্বভৌম ক্ষমতা না থাকে তাহলে যে কোনো দেশ ওই রাষ্ট্রকে
যে কোনো সময় আক্রমণ করতে পারে, ওই রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে, অন্য রাষ্ট্র যেটা বলবে হাতের পুতুলের মতো তাকে চলতে হতে পারে। অতএব আমরা সার্বভৌম ক্ষমতাটাকে রাষ্ট্রের দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা এবং দুই হচ্ছে বাহ্যিক সার্বভৌম ক্ষমতা। আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা মানে কি? যখন রাষ্ট্র তার চূড়ান্ত ক্ষমতা দিয়ে রাষ্ট্রের আভ্যন্তরে তার ক্ষমতা প্রয়োগ করে। আর রাষ্ট্র যখন তার সার্বভৌম ক্ষমতা দিয়ে বাইরের কোনো রাষ্ট্রের কাছে নত স্বীকার করে না এবং আন্তর্জাতিক রাজনীতিতে যখন সন্ধি, চুক্তি, আন্তর্জাতিক আইন সেগুলোকে মেনে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন নিজের একটা প্রভাব রাখতে পারে, নিজের একটা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, তখন আমরা সেটাকে বলবো বাহ্যিক সার্বভৌম ক্ষমতা। এখন এটাই তো গেল মূল চারটে বৈশিষ্ট্য। এই চারটে বৈশিষ্ট্যের মধ্যে যদি কোনো একটা না থাকে তাহলে আমরা রাষ্ট্রকে, কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলতে পারি না। এছাড়াও আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানীরা আর কি বলছে? আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানীরা আরও বলছে যে স্থায়িত্ব দরকার। এখন আজকে একটা প্রতিষ্ঠানের মধ্যে আজকে একটা সরকার আছে, কালকে একটা সরকার চলে গেল, সেটা করা যাবে, কিন্তু দেখা গেল যে ভৌগোলিক সীমানার মধ্যেই সেই রাষ্ট্রটার স্থায়িত্ব নেই। আজকে আছে, কালকে দেখা গেল যে তাকে অন্য কেউ গ্রাস করে নিল, বা এটাও হতে পারে যে একটা 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 জনগোষ্ঠী সে অনেকগুলো বিভাজন হয়ে গেল, বিভাজন হয়ে রাষ্ট্র তৈরি করলো। এখন তার মধ্যে যদি স্থায়িত্ব না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র থাকবে না। তার ভৌগোলিক সীমানার মধ্যে যদি রদবদল হয় তাহলে কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। একটা রাষ্ট্র সে নিজেই বলল যে আমি স্বাধীন একটা রাষ্ট্র, সেটা শুধু বললে কিন্তু হবে না, তাকে অন্যান্য রাষ্ট্ররা স্বাধীন হিসাবে স্বীকৃতি দিচ্ছে কিনা এটাও দরকার আছে। যেমন আমরা জানি যে গণপ্রজাতন্ত্রী চীন, বাংলাদেশ প্রভৃতি দেশ অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি লাভ করার পরেই রাষ্ট্র বলে পরিগণিত হয়েছিল। এখানে উদাহরণ দিয়ে বলা ভালো, ভারতকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল ভুটান, আবার বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত। আমরা জানি যে বাংলাদেশ স্বাধীনতার পেছনে ভারতের অনেকটা ভূমিকা রয়েছে, যার জন্য ভারত এখানে যথেষ্ট ভূমিকা পালন করেছিল। আবার ইসরায়েল, ভিয়েতনাম প্রভৃতি রাষ্ট্র আজও কিন্তু অনেক দেশের কাছ থেকে স্বীকৃতি পায়নি। এখন প্রশ্নটা হচ্ছে যে সব দেশের কাছ থেকে স্বীকৃতি পেতে হবে এমন কিন্তু কিছু ব্যাপার নেই, কিন্তু অন্তত কিছু রাষ্ট্র যেন স্বীকৃতি দেয়। জাতীয়তাবাদ, একটা রাষ্ট্রের জনগণের মধ্যে যদি তার আভ্যন্তরীণ যে জনগণ রয়েছে তাদের মধ্যে যদি জাতীয়তা বোধ না থাকে তাহলে তারা অন্য জনগোষ্ঠীর সঙ্গে নিজেদেরকে স্বতন্ত্র করতে পারবে না। আর এই জাতীয়তা বোধ না থাকলে তাহলে তাদের যে সংগঠিত একটা রূপ, সেই ব্যাপারটা থাকবে না। তখন কিন্তু খুব সহজেই রাষ্ট্রীয় ব্যবস্থাটা ভেঙে পড়বে। তাই জাতীয়তাবাদ কিন্তু একটা রাষ্ট্র তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন আমাদের আসতে পারে এইটা কিন্তু খুব ভাইটাল, আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা বিস্তারিত আলোচনাটা শুনবো, কিন্তু তার সঙ্গে কি কি ছোট প্রশ্ন হতে পারে এটাও কিন্তু মনে রাখতে হবে। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমি পরবর্তী সময়েতে ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করব। তবু এক্ষেত্রে একটু সংক্ষেপে বলে নিই। 1, প্রশ্ন হতে পারে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের সংজ্ঞা দাও। প্রশ্ন হতে পারে রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে গার্ডনার কি বলেছে, অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে কি বলেছে, মার্ক্সবাদীরা রাষ্ট্র সম্পর্কে কি বলেছে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কটা মূল বৈশিষ্ট্য কি কি, সেখানে প্রশ্ন হতে পারে। রাষ্ট্রের উত্তরটা হচ্ছে 4টে বৈশিষ্ট্য কি কি না, জনগোষ্ঠীর নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। এছাড়াও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আরও কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, আরও 3টে বৈশিষ্ট্যের কথা বলেছেন: স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ। মূলত এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে। তবে আমি আবারও বারবার ধরে বলি যে বিষয়টা ভালো করে শুনে নিও। বিষয়টা তোমাদের কাছে সহজ থাকলে তাহলে আগামী দিনে এইখান থেকে যেমন ধরনেরই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসুক না কেন তোমাদের বুঝতে সুবিধা হবে। সকলে ভালো থেকো। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা সেই ভিডিওটা কিন্তু মন দিয়ে শুনে নিও। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।